সরি। আমরা একটু ওয়েট করি শারমিন আপার জন্য। আশা করি যে উনি ঢুকে যাবে। ইনশাআল্লাহ। আমি লিঙ্কটা শেয়ার করি সবার সাথে এর মধ্যে বাই দিস টাইম। তাহলে সবাই আমার আইডি থেকে দেখতে সুবিধা হবে। সবাইকে বলার জন্য অনুষ্ঠানে স্বাগতম। আমাদের আজকে ব্যাংকিং এর একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করার কথা। আমাদের সাথে থাকবেন শারমিন আক্তার, উনি একটি বেসরকারি ব্যাংকের ইভিপি পদে কর্মরত, এবং আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আফরোজ জামান, উনি একটি বেসরকারি ব্যাংকে এফএপিপি পদে কর্মরত। আমাদের মূল আলোচনার আজকে ফোকাস হচ্ছে ব্যাংকারসুরেন্স নিয়ে। ব্যাংকিং যে প্রোডাক্ট, তার সাথে সাথে ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিপণন ও বিক্রয়ের একটি প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক গত বছর ডিসেম্বরে একটা বিআরপিডি সার্কুলার জারি করেছে, এবং তারা বলছে, বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির কর্পোরেট এজেন্ট হিসেবে ইন্স্যুরেন্সের যে প্রোডাক্ট সেগুলো কিছু কিছু বিক্রি করতে পারবে, যেমন লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্স। এই জিনিস নিয়ে রোজ অল্প কিছুদিন আগে, আফরোজ জামান আমরা তাকে রোজ হিসেবে ডাকি, রোজ কিছুদিন আগে একটি ট্রেনিং করে এসছেন। তখন আমার মনে হলো যে আমরা অনেক ব্যাংকারই হয়তো এই নতুন জিনিসটা সম্পর্কে জানি না। আমাদেরকে জিনিসটা জানানোর জন্য রোজ আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং আমাদের সাথে থাকবেন আমাদের শারমিন আক্তার আপাও। উনি কারিগরি সমস্যার কারণে এখনো যোগ দিতে পারেননি, হয়তো যোগ দিবেন। রোজ, ব্যাংকিং এ কত বছর হয়ে গেল? আপা আসসালামু আলাইকুম। প্রায় 20 বছর প্রাইম ব্যাংকেই হয়ে গেল। একই ব্যাংকে আপনি প্রায় 20 বছর রয়ে গেছেন? একদম। আচ্ছা রোজ, ব্যাংকিংটা কেমন লাগে? আপনি এই যে ধাপে ধাপে এফএভিপি হয়েছেন, আপনার 20 বছরের উপরে হয়ে গেছে আপনি বলছেন, এবং আপনি বেশিরভাগ সময় কি ব্রাঞ্চে কাজ করেছেন? হ্যাঁ, পুরোটা সময় আমি ব্রাঞ্চে। আমার জয়েনিং ব্রাঞ্চে? ছিল এইচআর এ, আচ্ছা কিন্তু আচ্ছা। তারপরে মতিঝিল ব্রাঞ্চে আমি কাজ শুরু করি প্রথম। আহা, ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন আচ্ছা আচ্ছা ব্রাঞ্চে আচ্ছা। 20টা বছর। রোজ, আপনি বলা চলে কি ব্যাংকিংটাকে উপভোগ করেন? আপা, প্রথম দিকে ব্যাংকিং এ যখন আসি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল মিডিয়ার। আমি চ্যানেল আই আচ্ছা থেকে এসেছিলাম। তো আচ্ছা। প্রথম দিকে ব্যাংকিং সেক্টরটাকে একটু নিতে আমার কষ্ট হুম হচ্ছিল। হুম হুম কারণ ওখানে যেই পরিবেশটা ছিল হুম সেটা ছিল একেবারেই ভিন্ন ধরনের। আর এখানে পরিবেশটা অনেক বেশি কর্পোরেট কালচারের। হুম হুম যেটা নিতে গেছে। কিন্তু আস্তে, আস্তে এই কালচারের সঙ্গে আমি মিশে গেলাম। এখন এনজয় করি। কাস্টমারের অ্যাপ্রিসিয়েশন এনজয় করি, কাস্টমারের বকাও এনজয় করি। হুম হুম হেড অফিসের চাপও এনজয় করি। আবার হেড অফিস যখন আমাদের অ্যাপ্রিসিয়েশন দেয়, হুম হুম তখন আরো ভালো লাগে। সবকিছু মিলে এখন প্রত্যেকটা জায়গায় খুব এনজয় করি। তার মানে রোজ এবং কাস্টমার বা ক্লায়েন্ট আমরা যাই বলি, একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে গত 20 বছরে, তাই কি? একদম। আচ্ছা আচ্ছা। রোজ, এই যে একটা করোনার সময় চলে গেল, একটা কঠিন সময় আমরা পার করেছি ব্যাংকিং খাতে, সেই সময়টা আপনি কিভাবে দেখেন? ব্যাংকিং খাতের এই সময়টাকে আপনি কিভাবে দেখেন? এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করলাম? আমার যেটা মনে হয়েছে আর কি, আমি অনেককেই বলেছি যে কৃষি খাতে স্ট্রং থাকার কারণে এবং ব্যাংকিং খাতে স্ট্রং থাকার কারণে করোনার সময় যে অর্থনৈতিক বিপর্যয়টা বিভিন্ন দেশে ঘটেছে, আমরা সেটা পার হয়ে আসতে পেরেছি। আপনার কি এটা মনে একদম, হয়? একদম। কারণ আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি ছিল কৃষিখাতটা খুব বেশি স্ট্রং থাকাতে আমাদের হুম কিন্তু খাদ্য অনটনটা ছিলই না। হুম 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 করোনার সময় মানুষ বাসায় থেকেও কিন্তু এটলিস্ট খেয়ে পরে চলেছে। এবং ব্যাংকিং সেক্টরের যে সুযোগ সুবিধাগুলো ছিল অনলাইনের মাধ্যমে মানুষ কিন্তু চালিয়ে যেতে পেরেছে। খুব বেশি হুম হুম কষ্ট বা বেগ প্রথম দিকে সবাই অনভ্যস্ততার কারণে বেগ হুম পাচ্ছিল। হুম। কিন্তু পরের দিকে কিন্তু অভ্যস্ততার কারণে ওটাই তাদের কাছে তখন অনেক বেশি আরামদায়ক। অনলাইনটা কিন্তু ওই সময় বেশি স্ট্রং হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন অনলাইনের মানুষ প্ল্যাটফর্মটা, অনলাইন একদম, ব্যাংকিং এর উপর মানুষ ঝুঁকে গেছে একদম। এখন। মানুষ তখন ঝুঁকেছে এবং ওইটাতেই তারা বুঝতে পেরেছে না এটা অনেক সহজ পদ্ধতি। ব্যাংকে প্রতিদিন যাবার চাইতে এটা হুম হুম ঘরে বসে করে ফেলা যে আমার জন্য অনেক সহজ। হুম হুম হুম।
রোজ, মানুষের চেষ্টা করছে। এই যে 20 বছর তো অনেক দীর্ঘ সময়। আপনি ব্যাংকিং এর নানা রকমের কি বলবো সংযোজন, বিয়োজন, উত্থান, পতন, তারপরে ধরেন যে অ্যানালগ ব্যাংকিং থেকে ডিজিটাল ব্যাংকিং এর যে ট্রান্সফরমেশনটা, এবং আমি ব্যক্তিগতভাবে জানি আপনি ব্যাংকের বিভিন্ন ধরনের সফটওয়্যারের ট্রান্সফরমেশনের সময় আপনি সফটওয়্যার টিমের সাথে, আইটি টিমের সাথে সংযুক্ত ছিলেন বিভিন্ন সময়। আপনার কি মনে হয় যে বাংলাদেশ যদি একদম পেপারলেস ব্যাংকিং করতে চায়, আমরা এখনো ক্যাশ টাকা লেনদেন করি, আপনার বিভিন্ন বড় বড় ক্লায়েন্ট আছে, তাদের দেখা যাচ্ছে যে স্যালারির দিন আপনার ব্রাঞ্চে একটা হুলস্থুল থাকে, কোটি কোটি টাকার একটা লেনদেন হয়। হ্যাঁ, হ্যাঁ, তো এই ধরনের জিনিস যদি আমরা আমরা কিন্তু ওই সময়টা থেকে কিছুটা বোধহয় উন্নত হয়ে গেছি এখন। আচ্ছা কারণ এখন এখন কিন্তু পেপারলেস ব্যাংকিং এর ধারাতে কিন্তু আমরা আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছি। এখন কিন্তু আর ব্রাঞ্চে বসে আমরা সেলারি দেই না। এখন যেটা আচ্ছা হয়, আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, যেহেতু সেন্ট্রালাইজ ব্যাংকিং এ আমরা গেছি, সিএমও একটা হুম, ডিপার্টমেন্ট আছে, তাদেরকে এখন কাস্টমার নিজেই এক্সেল শিট প্রোভাইড করতে পারেন এবং ও তারা আচ্ছা অটোমেটিক স্যালারিটা দিয়ে দিচ্ছেন। আমাদের আচ্ছা কিন্তু এখন আর ব্রাঞ্চে এসে ওটা করতে আচ্ছা, হচ্ছে না। আপনারা সিএসভি ফাইলটা রান করছেন এবং নগদে হ্যাঁ, বা রকেটে স্যালারি হয়ে যাচ্ছে, তাই তো? এরকম বিষয়টা এমনকি অ্যাকাউন্টেও হচ্ছে। সুন্দর করে অ্যাকাউন্টেও হচ্ছে। আচ্ছা এক্সেল আচ্ছা শিটটা আচ্ছা যখন আচ্ছা। সিএমও তে যাচ্ছে, অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের আর ব্রাঞ্চে হুম, বসে হুম। ওটা দিতে হচ্ছে না। সিএমও আমাদেরকে এ ব্যাপারে ভীষণভাবে সহযোগিতা করছে। আচ্ছা রোজ, আমরা তো প্রায় অনেকক্ষণ কথা বলে ফেললাম, 6 মিনিট হয়ে গেল। আপনার যিনি সতীর্থ শারমিন আপা কোথায়? উনি কি কারিগরি ত্রুটির জন্য এখনো জয়েন করতে পারছেন না বা পারবেন, এরকম কোনো আশা কি আছে? হ্যাঁ, অবশ্যই আশা আছে। আপা তো আসলে ওই সময়টা বোধহয় নেটওয়ার্কটা খুব বাফার করছিল আপার। এখন আশা করছি হুম। আপাকে আমরা আমাদের মধ্যে পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। তো আপা আসার আগ পর্যন্ত কি রোজ আমরা একটু ব্যাংক ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো? আপনার কি হুম, নাকি আপনি আমার সাথে আড্ডা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন? বেশ লাগছে। ভালোই তো। রোজ, আমার কিন্তু একদম ভালো লাগছে না, কারণ আপনার সাথে আমি এই ধরনের শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত না। আমরা দুজনেই নোয়াখালীর ছোঁয়া, আমরা নোয়াখালীর কথা বলি সবসময়, এটাই আমাদের আসল কমফোর্টের জায়গা। কিন্তু আমাদেরকে এখন না, আমাদের সঙ্গত তো এখন কারণ, শুদ্ধ বলতেই হচ্ছে। সঙ্গত কি করা? কারণে প্রমিত বাংলায় কথা বলতে সঙ্গত হচ্ছে। কারণে। রোজ, আমি যদি একটু করে বলি হুম, দর্শক শ্রোতাদের সুবিধার জন্য, বাংলাদেশ ব্যাংক গত বছর ডিসেম্বর মাসে ব্যাংক ইন্স্যুরেন্স বিআরপিডি সার্কুলারটা জারি করে। এটা দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক ও বীমা কোম্পানির মধ্যে অংশীদারিত্ব বা এজেন্সি চুক্তি হবে, যার মাধ্যমে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্ট বিপণন ও হ্যাঁ, বিক্রি করতে পারবে, তাই তো? হ্যাঁ, এখন বাংলাদেশ এটাই। ব্যাংক যে কাজটা করেছে, যে সার্কুলারটা জারি করেছে, এবং বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার বা ব্যাংক ইন্স্যুরেন্সের যেই টোটাল গাইডলাইনটা সেটা, এবং বীমা কোম্পানির গাইডলাইনটা, বীমা কোম্পানিদের জন্য যে গাইডলাইন, সেটা আমি প্রাথমিকভাবে দেখার পরে যেটা দেখলাম, যে ব্যাংকের জন্য এটা একটা কমিশন বেসড ইনকাম হবে, তাই তো? একদম। কমিশন বেস ইনকাম এই কারণে, ব্যাংক অ্যাসুরেন্স হচ্ছে আসলে সত্যিকার অর্থেই যে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ব্যাংকারদের একটা চুক্তি। হুম সেটা একেকটা এজেন্ট, মানে দেখা যাচ্ছে যে ব্যাংকে ৩ টা ব্যাংকে ওরা নিতে পারবে সর্বোচ্চ। হুম এবং হুম হুম। সেই চুক্তিটা যখন হবে, সেই চুক্তির মাধ্যমে ব্যাংক তাদের টেলিমার্কেটিং শাখা হতে পারে, এজেন্ট ব্যাংকিং হতে পারে, ওয়েবসাইট বা অন্যান্য যেইগুলো থাকে সেগুলোর ডিজিটাল মাধ্যমে প্ল্যাটফর্ম যেটা হিসাব, বলা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হুম হুম। হিসাবকারীর কাছ থেকে বীমা পরিকল্পনাসমূহ যেমন ওদের উপস্থাপন করা, বিতরণ করা, বিক্রয় করা, প্রচারণা করা সবগুলোই করতে পারবে। এবং আচ্ছা আচ্ছা। সবগুলোই অবশ্যই সেটা, যেটা বীমা আইন আছে আমাদের ২০১০ এর, সেটার হুম। উপর ভিত্তি করে পরিচালিত হবে। ওই আচ্ছা আচ্ছা আইনটাকে আচ্ছা। প্রতিষ্ঠিত করা হবে এবং সেভাবে, এবং সেখানে একজন চিফ ব্যাংক অ্যাসুরেন্স অফিসার থাকবেন। সেই অফিসার তার কিছু নীতি নির্ধারণ করে দেওয়া থাকবে তাকে। উনি ওই নীতি নির্ধারণ অনুযায়ী এই জিনিসগুলো পরিচালনা করে থাকবেন। আচ্ছা, তার মানে কি ব্যাংক এখানে কর্পোরেট এজেন্টস লাইসেন্স নেবে হচ্ছে গিয়ে আইডিআরএ থেকে, তাই তো? হুম, আইডিয়া। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, যেটা বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে ব্যাংক এখান থেকেও অনুমতি নিতে হবে, রাইট? অনুমতিটা নিতেই হবে এবং তাদের ওই আগে সার্টিফাইড হবে এবং হুম। তাদের সেটা পরিচালনা করার অনুমতি পাওয়ার পরেই তারা এইটা নিয়ে কাজ শুরু করতে পারবে। আচ্ছা, তাহলে রোজ আমরা বলতে পারি এটা ব্যাংকের জন্য একটা ক্রস সেক্টরাল ইনিশিয়েটিভ, মানে ফিনান্সিয়াল যে শাখাটা, মানে আমব্রেলাটা আমরা বলি, ফিনান্সিয়াল সেক্টরে যে আমব্রেলাটা বলি, সেটার নিচে যখন দুটা ভিন্ন ধরনের
কোম্পানি লেনদেন করছে তারা একটা জয়েন্ট ভেঞ্চারে চলে আসবে, যেন তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট বিনিময় করতে পারে গ্রাহকের বিনিময় সাথে। করতে পারে। হ্যাঁ, এতে আচ্ছা আচ্ছা ২ আচ্ছা। দলেরই আসলে সুবিধাভোগের একটা সুযোগ থাকবে। হুম 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 হুম, আমি আর বুঝতে পারলাম। ইন্সুরেন্স কোম্পানির ক্ষেত্রে যেই জিনিসটা হয়েছে, মানুষ অনেকদিন থেকে ইন্সুরেন্সের প্রতি দেখে এসছে, অভ্যস্ত হয়ে এসছে। কিন্তু ব্যাংক ইন্সুরেন্স করতে পারে। ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা একেবারেই অন্যরকম। হুম হুম সেটা হুম ইন্সুরেন্স কোম্পানির চেয়ে আস্থার জায়গাটা অনেক বেশি ব্যাংক তৈরি করেছে মানুষের মধ্যে। এটা হুম হুম মানুষের মধ্যে তৈরি করার অনেক কারণও আছে। অর্থনৈতিক সংস্থা হিসেবে কাজ করছে, সিকিউরিটি দিচ্ছে। ব্যাংকে তো মানুষ অন্যভাবেই দেখে। হুম, সেই পলিসিটা যদি ব্যাংকের মাধ্যমে আসে তার গ্রহণযোগ্যতা ইন্সুরেন্স কোম্পানির চেয়ে অনেক বেশিই হবে। কম তো হবেই না, বেশিই হবে। বেশি এবং হবে। হ্যাঁ, ইন্সুরেন্স কোম্পানিতে যেরকম আমাদের দেখা যায় লাইফ ইন্সুরেন্স এবং নন লাইফ ইন্সুরেন্স আছে। হুম হুম। এখানে ব্যাংক লাইফ ইন্সুরেন্স, নন লাইফ ইন্সুরেন্স দুটোই প্রোভাইড করতে পারবে। সেই সুবিধা কিন্তু গ্রহীতারা পাচ্ছে ব্যাংকের কাছ থেকে। তাহলে রোজ যে ব্যাপারটা জিনিসটা কি এরকম হবে যে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট ধরা যাক, ধরা হুম, যাক কথার কথা, আপনার কাছ থেকে 10 বছরের একটা ডিপিএস কেউ করেছে আপনার কাছে কোনো গ্রাহক, এখন আপনার এই ডিপিএসটার একটা সাবসিডিয়ারি জিনিস হিসেবে একটা লাইফ ইন্স্যুরেন্স দরকার, এই দরকার। ডিপিএসটার দরকার। তখন আপনি আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি যার কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করছেন তাকে কাজ আপনি করছে। ইন্ডেন্টটা দিয়ে দিবেন যে আমার এই গ্রাহকের এই হ্যাঁ, এই তথ্য, তার একটা তাকে লাইফ ইন্স্যুরেন্স ইংরেজি লাগবে। হ্যাঁ, একদম। ওকে। আমি আমার মানে যেই শিখারধারী থাকবে তার পুরোপুরি ব্রিফটা তাকে দেব এবং তিনি তখন ওই জিনিসটা আমাদের মাধ্যমে তাকে করিয়ে দেবেন। এবং আমাদের মাধ্যম ছাড়া কোনো মতেই সেটা হবে না। ও, এইখানে তার মানে মানুষের আস্থার বুঝতে জায়গাটা পারলাম, থাকবেই। আস্থার জায়গাটা তো এবং তার থাকবে রোজ। ম্যাচুরিটিটাও যখন রিটায়ারমেন্ট এ হবে সেটাও আমাদের মাধ্যম দিয়েই হবে। মাধ্যমের বাইরে ভেরি যেয়ে না। ইন্টারেস্টিং, সরাসরি ভেরি ইন্টারেস্টিং। ইন্সুরেন্স সরাসরি কাস্টমারের কাছে যেতে পারবে না। তাকে ব্যাংকের মাধ্যমে কাজগুলো সমাধা করতে হবে। এই চুক্তিটাই তাদের সাথে আমাদের থাকবে যেখানে আমরা আমাদের কাস্টমারের ইনফরমেশন যখন তাকে দিচ্ছি, তার মানে হচ্ছে যে আমি এটার মাঝে থাকছি। সে আমাকে ছাড়িয়ে নয়, আমাকে নিয়েই চলবে। তাহলে রোজ এটা একটা ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে। এবং একদম, এখানে আমি একদম। আমি যেটা দেখলাম যে এখানে যে সুবিধাগুলোর কথা বলা হলো, যে ব্যাংক ইন্স্যুরেন্সের যে সুবিধাগুলা, এটা একটা ফিনান্সিয়াল ইনক্লুশন হতে যাচ্ছে। তারপর ওয়ান স্টপ সার্ভিস তো হচ্ছে গ্রাহকের জন্য। নিউ প্রোডাক্ট হচ্ছে, হ্যাঁ, নিউ প্রোডাক্ট হচ্ছে। এবং সাবসিডিয়ারি থাকছে। এবং এবং উপভোক্তারই টার্গেট ফিল আপ হচ্ছে। সেটা হিসাবকারীরও টার্গেট হচ্ছে। আবার হুম, ইন্সুরেন্স হিসেবে আমার বা ইন্সুরেন্স কোম্পানি দুটোই হচ্ছে। আমরা এবং আচ্ছা ত্রিমুখীভাবে লাভবান হচ্ছি। আচ্ছা আচ্ছা। এবং ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্ট ব্যাংকিং চ্যানেলে দ্রুত ডিস্ট্রিবিউট হচ্ছে, তাই তো? যেই জিনিসগুলো আমরা দেখা যেত যে উনি একবার ব্যাংকে আসতেন, একরকম ডিপোজিট করতেন। আবার ইন্সুরেন্স কোম্পানিতে গিয়ে সে তার মতন আরেকটা বেছে নিতেন এবং সবগুলো আলাদা হতো। কিন্তু এখন হবে এক জায়গায়। এক বলা হয় ওয়ান স্টপ সার্ভিস একই আমব্রেলার নিচে। সে যখন আসছে, সে যেমন হুম, এলসিটাও করতে পারছে, এলসির কভারেজের জন্য ইন্সুরেন্সটাও এখান থেকে তাকে আরেকজন দলকে খুঁজে বের করতে হচ্ছে না। যে আমি কার কাছে কম পাবো, কার কাছে বেশি পাবো। এখন এখানে তো কম বেশির কিছু আর থাকবে না। আচ্ছা প্রত্যেকটা আচ্ছা আচ্ছা। ব্যাংকের সঙ্গে ইন্সুরেন্স কোম্পানির একই সঙ্গে একই সমান্তরালে সবকিছু থাকবে। সেটা যেই ব্যাংক থেকে উনি করুক না কেন, একই থাকবে সবকিছু। নিয়ম আচ্ছা নীতিটা তো রোজ, তখনই নির্ধারিত। আহ, এই যে একটা প্রোডাক্ট নতুন ইনক্লুশন হচ্ছে আপনার এক্সিস্টিং প্রোডাক্টের সাথে, এখানে কি ব্যাংকের যে প্রচলিত সফটওয়্যার আছে আমরা যার মাধ্যমে ব্যাংকিং পরিচালনা করি, ওখানে কি কোনো কারিগরি পরিবর্তনের প্রয়োজন পড়বে বলে আপনার মনে হয়? খুব একটা প্রয়োজন পড়বে না। কারণ ইন্সুরেন্সের যেই জিনিসটা আমি তো আমার ইনডেন্টে তাকে দিচ্ছি। সে হুম তার হুম সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত করে আমাকে দিচ্ছে। আমার হয়তো সফটওয়্যারে এটাকে দেখাবার একটা ইয়ে থাকবে। না হলে আমি জানবো কি করে? যখন কাস্টমার 2nd টাইম আমার কাছে আসবে তার পলিসিটা সম্পর্কে জানতে। সেটা জানতে হলে আমার হয়তো একটা ভিউ থাকতে হবে। ওইটুকু হয়তো থাকবে। কিন্তু সফটওয়্যারে আলাদা করে খুব বেশি প্রেশার পড়ার কিছু নেই। হুম হুম। রোজ, আমরা কি মাঝখান দিয়ে একটু শারমিন আপাকে ফোন করবো, ওনার কি সমস্যা একটু জানার চেষ্টা করব? হ্যাঁ, নিশ্চয়ই আপা। আপনাকে কি আমি মিউট করব? একটু। ওকে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম ব্যাংক ইন্স্যুরেন্স, এটা একটা নতুন প্রস্তাবনা ব্যাংকিং সেক্টরে। ব্যাংক যেন ব্যাংকের প্রচলিত ডিস্ট্রিবিউশন চ্যানেলেই ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্ট প্রোভাইড করতে পারে, সেজন্য একটা সার্কুলার জারি হয়েছে। মূলত ব্যাংকিং এর যেই সেবাগুলো আমরা দিয়ে থাকি, ধরেন একটা এলসি করতে গেলেও কিন্তু আমাদের ইন্স্যুরেন্স করতে হয়।
তো সেটার জন্য এখন যেটা করতে হবে, ব্যাংকের যদি নিজস্ব সে ধরনের কর্পোরেট এজেন্সির একটা চুক্তি থাকে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন থাকে, তাহলে ব্যাংকের নতুন করে আর অন্য কারো কাছ থেকে গিয়ে এই পার্টির জন্য, যে গ্রাহক তার কাছে এসেছে এলসি ওপেন করার জন্য যে ইন্স্যুরেন্স দরকার সেটা নিতে হচ্ছে না। ব্যাংক এখান থেকে তার যার সাথে জয়েন্ট ভেঞ্চার তাকে জানিয়ে দিবে যে আমার অমুক গ্রাহক এবিসিডি, উনি এত ডলারের একটা এলসি করতে চাচ্ছেন, আমার এত ডলারের একটা এত টাকার একটা কাভারেজ লাগবে। তখন ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, ব্যাংকের কাছে সেই ইন্স্যুরেন্সের কপিটা, কাভার লেটারটা পাঠিয়ে দিবে। এই জিনিসটাকে দ্রুত গতিতে করার জন্যই এই কাজটা করা হচ্ছে। এখন এই প্রোডাক্টটা ব্যাংকগুলো একযোগে কবে চালু করতে পারবে সেটা তো সবার প্রক্রিয়ার উপর নির্ভর করে, কে কিভাবে আবেদন করবে। কারণ বাংলাদেশ ব্যাংক টোটাল গাইডলাইন দিয়ে দিয়েছে আবেদনকারী কিভাবে আবেদন করবে, কয়টা ইন্স্যুরেন্স কোম্পানির কর্পোরেট এজেন্ট হিসেবে একটা ব্যাংক একই সাথে কাজ করতে পারবে, কি কি ধরনের ইন্স্যুরেন্স ব্যাংক প্রোভাইড করতে পারবে এবং কোনগুলা ব্যাংক প্রোভাইড করতে পারবে না, তার একটা সম্পূর্ণ গাইডলাইন বাংলাদেশ ব্যাংক দিয়ে দিয়েছে। আমাদের সাথে রোজ আছেন, উনি এই বিষয়ে কথা বলার জন্য পারঙ্গম, কারণ উনি খুব সাম্প্রতিক সময়ে এই বিষয়টি ট্রেনিং করে এসছেন এবং তার ব্যাংক এ বিষয়ে খুব আগ্রহী। এটা জানতে পেরেই আমি রোজকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আরেকজন অতিথি থাকার কথা শারমিন আক্তার, উনি একটি বেসরকারি ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত। উনি কারিগরি ত্রুটির কারণে এখনো আসতে পারেননি, আমরা ওনাকে যুক্ত করার চেষ্টা করছি। রোজ সে বিষয়ে দেখছে যে ওনাকে যুক্ত করা যায় কিনা। আচ্ছা, আপাকে বলেন মোবাইল দিয়ে লগ ইন করতে। আপাকে বলেছি মোবাইল দিয়ে লগ ইন করতে। আপা ওই লিঙ্কটার মধ্যে একটু বাফার করছে দেখে একটু সমস্যা, উনি চেষ্টা করছেন ওখান দিয়ে ঢুকতে। আচ্ছা রোজ, আপনার কি মনে হচ্ছে যে এই যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আলাপ আলোচনা করছি, আমার খুব মনে হলো যে আমি সেদিন ভাবছিলাম যে স্বাধীনতার 53 বছর রোজ, আমরা নতুন নতুন কোনো প্রোডাক্ট কেন আনতে পারলাম না আমাদের ব্যাংকিং জগতে? আহ আপা, নতুন নতুন প্রোডাক্ট আসলে 53 বছরের জন্য নয়। আমরা করোনার পরবর্তী যে সময়টা কাটিয়ে উঠেছি, হুম হুম সেই সময়টার পরে একটা ব্যাংকিং সেক্টর বা পুরো কান্ট্রি কেন ওয়ার্ল্ডেই তো একটা বিবর্তন এসছে। হুম হুম সবকিছু নিয়ে মানুষ অন্যভাবে দেখছে, হুম অন্যভাবে জানছে। হুম হুম তাই এখন নতুন প্রোডাক্টের চাইতে স্মার্ট প্রোডাক্ট দরকার। যেই প্রোডাক্টগুলো ছিল সেটাকে আরো স্মার্টলি রিপ্রেজেন্ট করাটাকেই মনে হচ্ছে বেশি মানে স্মার্টনেস জরুরি। এখন আচ্ছা। মানুষ তাই করছে। হুম এবং হুম হুম হুম। প্রত্যেকেই নাম বদলে দিচ্ছে, ধরন বদলে দিচ্ছে। সাম্প্রতিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটা প্রোডাক্টই বাজারে নতুন ভাবেই আসছে। প্রোডাক্ট এবং নতুন ভাবে আসছে রোজ, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, মানুষের ইনভেস্টমেন্টের প্রোডাক্ট কিন্তু খুবই কম। শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, সেখানে অনেকেই শেয়ার মার্কেটের জিনিসপত্র, কারিগরি জিনিসপত্র এবং যে ধরনের জ্ঞান বুদ্ধি দেখে শেয়ার মার্কেটে চলা দরকার, ছোট ছোট কন্ট্রিবিউটাররা, ছোট ছোট গ্রাহকরা এগুলো জানছে না, তারা কিন্তু শেষ পর্যন্ত এক ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন প্রোডাক্ট বলতে আমি বলছি যে মনে করেন আপনার হাতে 10 লাখ টাকা আছে, আপনি সর্বোচ্চ কি করতে পারবেন, এফডিআর করতে পারবেন, ডাবল বেনিফিট করতে পারবেন, সঞ্চয়পত্র করতে পারবেন, এই তো। মান্থলি বেনিফিট করতে পারবো। মান্থলি বেনিফিট করতে পারবেন, কোন কোন ব্যাংকে মান্থলি বেনিফিট প্রোডাক্ট আছে, এর বাইরে আপনি কি করতে পারবেন? এর বাইরে তো আসলে ইনভেস্টমেন্ট যেটা, হ্যাঁ। সেখানে ব্যাংকে খুব বেশি প্রোডাক্ট ধারার মতো নাই। আগেও ছিল না। হুম। এখন হয়তো সময়টাকে বদলে দেওয়া যায়। টেনরে চেঞ্জিং আনা যায়। কিন্তু হুম প্রোডাক্টে আলাদা আরেকটা কিছু উদ্ভাবন ক্রাইটেরিয়া কভার করে না। কারণ একটা প্রোডাক্ট বাজারে চালু করতে গেলে হুম তার হুম পিছনে অনেকগুলো ব্যাপার থাকে। হুম হুম যেইগুলা শুধুমাত্র মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে এটা তোমার জন্য ভালো তা নয়। তাকে আসলেই বুঝতে হবে যে এটা আমার জন্য ভালো। মানুষ ইউজড টু এই হুম পুরোনো প্রোডাক্ট গুলাতে ইউজ টু। হঠাৎ করে একটা নতুন কিছুর অ্যাকসেপ্টেন্স আমরা কিন্তু কমই দিই। কিন্তু ওই জিনিসটাই যখন নতুন করে আমার সামনে আসে আমি কিন্তু আগ্রহী উঠি, ও আচ্ছা এটা একটু অন্যভাবে এসছে। দেখি তো এটা কি? এই দেখি তো জিনিসটা আমাদের মধ্যে আসছে কিন্তু কম। হুম হুম আমরা হুম ভয় হুম পাই। এই ইনভেস্টমেন্টে আমরা এখনকার বাজারে ভয় পাই যে আমার এই টাকাটা হারিয়ে গেলে, আমার তো এই ১০ লাখ টাকাই হুম হারিয়ে গেলে আমি কি করব? হুম তাই হুম নতুনের কিছু যাওয়ার চাইতে আমি আমার সিকিউরিটিটা খুঁজি। সেই সিকিউরিটি গুলো পুরনো জিনিসগুলোকে
দেওয়া যায় বা ভরসা করা যায়। আমরা যেটা রোজ ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলি, আমরা আমাদের ব্যাংকিং এর ভাষায় বলি ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, বা কোনো প্রোডাক্টকে নতুন করে, একই প্রোডাক্ট এক্সিস্টিং প্রোডাক্টকে আমরা হয়তো কিছু ক্রাইটেরিয়া বদলে বাজারে আনবো, যেটাকে আমরা ফিনান্সিয়াল রি ইঞ্জিনিয়ারিং বলি। এগুলা কি সেভাবে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, ধরেন মিউচুয়াল ফান্ডের মতন একটা প্রোডাক্ট আমরা ব্যাংকগুলো আনতে পারি না। আর এই যে মাঝে মধ্যে আমাদের একটা রব উঠে যে মেধাবী ব্যাংকার, সাংঘাতিক অমুক ব্যাংকার। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখেছি রোজ, এটা আপনারা অন্যভাবে নিয়েন না, আমার ব্যাংকার ভাই বোনদের প্রতি আমি সম্মান জানিয়েই বলছি। বাপে তাড়ানো মায়ে খেদানো মানুষজন প্রকৃতপক্ষে ব্যাংকার হয়। তাদের মধ্যে কি খুব মেধাবী কিছু আছে রোজ? মেধাবী ব্যাংকের কথাটা আসলে বলা হয় অন্যভাবে, যে এমন নয় যে প্রোডাক্ট নলেজটা খুব বেশি, তাহলে সেটা নয়। মেধাবী ব্যাংকের এখন যাকে দেখানো হয় সে হচ্ছে স্মার্টনেস দিয়ে, কটা ব্যাংক তিনি ঘুরে এসছেন, কটা ব্যাংকে উনি পায়ের ছাপ ফেলে এসছেন, তবেই উনি মেধাবী। ওনার ফুটপ্রিন্ট কোথায় কোথায় পড়েছে। আমি বাপে তাড়ানো মায়ে খেদানো শব্দটা কেন বললাম রোজ? বাপে তাড়ানো মায়ে খেদানো বলতে কি অরফেন তাকে বাসা থেকে বের করে দিয়েছে, বিষয়টা এমন না। একদম না। বিষয়টা হচ্ছে এরকম রোজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিস্ট, ঠিক আছে, বিসিএস ক্যাডার, হালের বিসিএস ক্যাডার, এই ধরনের যেসব লুক্রেটিভ পেশা আছে সেগুলোতে যারা যেতে পারেনি তারাই তো ব্যাংকে এসেছে। কেউ তার এম ইন লাইফে লেখে না আমি বড় হয়ে ব্যাংকার হতে চাই। ওখানে আসলে অপরচুনিটিটা কম। আমরাও তো ছোটবেলায় এসে পড়তে গিয়ে দেখতাম ব্যাংকের শব্দটা খুব একটা থাকতো না, কিন্তু পরে দেখেছি যখন স্টাবলিশড হওয়ার সময় এসছে তখন দেখেছি ব্যাংকিং জবটা একটা পশ জব, মানুষ একে খুব সম্মানের সঙ্গে দেখে। এবং আমি যখন এখন পথে বেরোই আপা, আজকে 20 বছর পরে কিন্তু আমার মনে হয় হ্যাঁ আমি একজন ব্যাংকার। কারণ আমি যখন পথে নামি, চারপাশ থেকে যেই সরবটা আসে, আপা কেমন আছেন, আপা কি করছেন, আপা এখানে কি লাগবে, এটাই আমার অ্যাচিভমেন্ট। এই যে পরিচিতিটা, একজন ডাক্তারের রোগী ছাড়া তাকে কেউ চিনবে না, একজন ইঞ্জিনিয়ারকে ওই প্রকৌশল সংস্থা ছাড়া কেউ চিনবে না, একজন উকিল ওই যে কেসে দৌড়ানো লোকগুলো ছাড়া চিনবে না। কিন্তু আমাকে ডাক্তারও চেনে, ইঞ্জিনিয়ারও চেনে, উকিলও চেনে, আর মাছ ব্যবসায়ীটাও চেনে, কসাইটাও চেনে। তাহলে অ্যাচিভমেন্ট তাদের চাইতে আমার কোথায় কম আপা? কে কে জীবন যুদ্ধে এগিয়ে রইলো? আমরা যদি জীবন যুদ্ধে এগিয়ে রইলো আফরোজ জামান, তাই তো বিষয়টা। আমি আমি মনে করি তাদের থেকে আমি অনেক বেশি সফল, কারণ আমি তাদের এক ক্যাটাগরি থেকে বেরিয়ে এসেছি আলাদা একজন জাত, যাকে সবাই চেনে। এবং ওই ডাক্তারেরও টাকা রাখার আস্থার জায়গাটাও আমি, কসাইরও টাকা রাখার আস্থার জায়গাটা আমি। কসাই কিন্তু ডাক্তারের কাছে টাকা রাখতে যাচ্ছে না, বা ডাক্তারও তার ডাক্তারি ফেলে কসাইয়ের কাছে ছুটে যাচ্ছে না, কিন্তু আমার কাছে আসছে, অনেক কাজের ফাঁকেও আমাকে সময় দিচ্ছে, কারণ আমি তার কাছে একটা অ্যাসুরেন্স, ওই ব্যাংক অ্যাসুরেন্সের মতন আমি তার কাছে একটা অ্যাসুরেন্স, ওই আস্থার জায়গা। এটাই অ্যাচিভমেন্ট, এটাই ব্যাংকারের সবচেয়ে বড় আস্থা। রোজ এই যে 20 বছরের যাত্রা, এটা কোনো ছেলে থাকলে তাকে আমরা জিজ্ঞেস করতাম না। কোনো ছেলেকে আমরা বলি না যে আপনি 20 বছর ব্যাংকিং করেছেন, 22 বছর ব্যাংকিং করেছেন, 26 বছর ব্যাংকিং করেছেন, ব্যাংকের এমডি হয়েছেন, সংসার সামলে আপনার ব্যাংকিং করতে কেমন লাগছে, এটা আমরা কোনো ছেলেকে জিজ্ঞেস করি না। তো আপনার যে লৈঙ্গিক পরিচয়, সেখান থেকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে সংসার করে বাচ্চা সামলে ব্যাংকিং করতে আপনার কেমন লাগছে, এটার উত্তর কেমন হবে রোজ? এখানে কিন্তু মানে আমার আর ছেলেদের মধ্যে একটা জায়গায় তফাৎ। আপনি যেমন আমাকে বলছেন সংসার সামলে ব্যাংকিং করতে কেমন লাগছে, তো আপনি যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করতেন, ও বলতো যে বউ সামলে ব্যাংকিং করতে কেমন লাগছে, ওর বউটা একটা সংসার। ওকে, ওই দিক দিয়ে আপনি তাহলে বলতে চাচ্ছেন আমাদের ব্যাংকার ভাইয়েরা বউ সামলায়, বউ তাদের সামলায় না? না, বউ সামলাচ্ছে, কিন্তু সে তো বউটাকেও সামলাচ্ছে, বউটাকে যে আচ্ছা। সংসার চালাবার টাকাটা দিচ্ছে, তারপর সেই খরচটা দেওয়ার পরে বউ যে খরচ করছে এবং তাকে কমফোর্ট জোনটা দিচ্ছে, তাকে এক্সট্রা ভাবতে হচ্ছে না, সেটাও কিন্তু তার জন্য অনেক। আমার ক্ষেত্রে আসলে এরকম ছিল রোজ। দেখেন, আমি আপনাকে এর আগেও বললাম যে স্বাধীনতা 53 বছর, রাষ্ট্র, সমাজ, পরিবার এবং আমরা আমাদের কর্মর জায়গার সংস্থাগুলোর নাম যদি বলি, একটি জায়গা, অল্প দুই একটি জায়গা ছাড়া
আমরা যে মা, আমাদের যে বাচ্চা হয়, আমাদের যে বাচ্চা রাখার জায়গা দরকার, কারণ আমার বাপ মা তো আমার বাচ্চার বেবি সিটার না, তাই না? তাদেরও একদম। বয়স হচ্ছে। তো আমরা যে বাচ্চাটা কোথায় রাখবো, এবং আমার দীর্ঘ ব্যাংকিং সময় আমি দেখেছি শুধুমাত্র বাচ্চা রাখার জায়গা নাই দেখে বাচ্চা রাখার জন্য অনেক মেয়ে প্রপার চাকরি ছাড়তে বাধ্য চাকরি হয়। ছাড়তে বাধ্য হয়েছে। তো এই হুম। জায়গাটা আপনি কিভাবে সামলেছেন? আহ এই জায়গাটা যেই জিনিসটা ছিল আমার জন্য আসলে এটা ব্লেসিংস। আমার হুম, হুম, শাশুড়ি ছিলেন। আমার ওই সময়টাতে উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং হুম, আমার বর যেহেতু মিডিয়াতে জব করতেন, তাই একটা সুবিধা আমার ছিল আমার মতন কিন্তু ওই ১০টা চাকরি উনার ছিল না। আমি যেমন ৬টা পর্যন্ত একদম অকুপাই থাকতাম না। এই জিনিসটা কিন্তু উনার ছিল না। উনি ফাঁকে সুযোগটা পেতেন। তাই ফ্যামিলি সাপোর্টটা আমার জন্য অনেকটাই ইজিয়ার ছিল যেটা অনেকের ক্ষেত্রে সম্ভব না। নাই, নাই। রোজ এই আমি কমফোর্ট জোনটা সবাই পায় না আপা। আমার এখনো একটা দেখি যে একটা জিনিস আমাদের মনে হলো, বাচ্চাগুলো অসুস্থ হলে যে হ্যাঁ, মা এক রেখে আসছে এটা কিন্তু ফ্যামিলি নিতে পারে না। বাবা অফিস চলে যাচ্ছে এটা ফ্যামিলি সবাই নিতে পারে। নিতে পারে। কিন্তু বাচ্চাও মাটা বাচ্চাও যাচ্ছে, মাকেই চায়। বাচ্চাও মাকেই বাচ্চাও চায়, মাকেই চায়। বাবাকে চায় না, সেটাই। বাবাকে চায় না, বাবারা তো আসলে মার মতো ওভাবে আগলে রাখার মতন না। বাবা হুম, কিন্তু কমফোর্ট জোন, সত্যি সেটা ফ্রেন্ডলি কমফোর্ট জোন। হুম, হুম। কিন্তু একটা বাচ্চা অসুস্থতার সময় যেই কাছে থাকাটা চায় ওটা মাকেই চায়। আমাদের রোজ দেশে এই জায়গাটায় খুব অভাব। এই মেয়েদের যে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা এই প্রতিবন্ধকতা। যে এত বছর ব্যাংকগুলা প্রায় ৭০টা ব্যাংক হয়ে গেছে। ২৪ কোটি দেশের মানুষের ৭০টা ব্যাংক, কিন্তু তাদের গ্রাহক সংখ্যা ঘুরে ফিরে ১-২ কোটিটার মধ্যেই একদম। ইয়ে করে। মা কা বাকি জনগোষ্ঠী আনট্যাপড অবস্থায় রয়ে গেছে ব্যাংকিং এ। আনট্যাপড অবস্থায় রয়ে গেছে। এই এত ব্যাংক, এত জায়গা, এ কেউ কোনো কি কারণে একটা ডে কেয়ার করার কথা, মেয়েদের এই জায়গাটা কেন ভাবে না? কেন ভাবছে না? ভাবেন না, ভাবছেন না তা তো বলতে পারছি না। তবে ভাবা উচিত ছিল আরো অনেক আগেই। হুম, হুম। আমাদের হয়তো বয়সসীমা কিছুটা বেড়েছে। ৩ মাস থেকে ৬ মাসের যেই মাতৃত্বকালীন আমাদের ছুটি। মাতৃত্বকালীন ছুটিটা হয়েছে, সেটা ৬ মাস কি খুব বেশি একটা বাচ্চার জন্য? একটা ৬ মাসের বাচ্চা বসতেই পারে, ও কিন্তু খেতে পারে না। না, এবং রোজ এটা মানসিক আপনার অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না। আমি তো এটাও শুনেছি যে আমি তো ছুটি কাটিয়ে এসেছি। আমার তো এখন আরো অনেক বেশি কাজ করতে হবে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। ছুটি কাটিয়ে এসেছি, অনেক কাজ পড়ে আছে। সেটাও আমার এসিআরটাও কিন্তু ওই সময় চিন্তা করা হয় যে আমি তো ছুটি কাটাচ্ছিলাম। হ্যাঁ। কিন্তু এবং আমি সবচেয়ে ইন্টারেস্টিং কিসের বিষয় ছুটি হচ্ছে রোজ কাটাচ্ছিলাম? মাতৃত্বকালীন ছুটি থেকে আসার পরে ডেস্কটা আর ফিরে পাওয়া যায় না। না, দেশ তো ফেরত পাওয়া যায় বা সেটা পরের বিষয়। হুম, কিন্তু হুম, ১ম কিছুদিন ১ম কয়েক মাস আমি ফেরত এসছি হুম। এবং বেশ একটা লম্বা ছুটি কাটিয়ে এসছি। এটা প্রত্যেক সেকেন্ডে মনে করিয়ে দেওয়া হয় মনে যে, করিয়ে দেওয়া হয়। যে তুমি কিন্তু ছুটিটা কাটিয়ে আসলে। তো হুম, ওটা হুম। তো আমার প্রিভিলেজ লিভ এর মতোই। এটা আমার মানে এটা পাওনা। আপনার রাইট। এটা গভর্নমেন্ট থেকে আমাকে অনুমোদন করা হয়েছে। হুম। আমি তো কারো কাছে ভিক্ষে করে যাইনি। বা রোজ আমাকে আমরা তো কেউ তাও কেন ইয়ে নিয়ে এই কথা জিনিসটা বললাম, মনে করানো হয়? ব্যাংক ইন্সুরেন্স নিয়ে কথা বললাম। আমরা ব্যাংকিং এর কোনো জটিল বিষয় নিয়ে আজকে আলোচনা করব না। এটা আমরা আগেই বলেছি। অনেকে বলছেন সময় অপচয়। আপনাদের কারো যদি মনে হয় সময় অপচয়, আপনারা সময়কে কাজে লাগাতে অন্য কাজে চলে যেতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। কোনো অসুবিধা নেই। আপনারা কেউ এটা দেখতে বাধ্য না। এটা আমাদের টোটালি একটা আমার ব্যাংকিং কলিগের সাথে, ব্যাংকার কলিগের সাথে আমার একটা আড্ডার বিষয়। রোজ ব্যাংক ইন্সুরেন্স নিয়ে কথা বললাম, এবং আশা করা যাচ্ছে যে ব্যাংকগুলো এই বিষয়ে আগ্রহী হয়ে তাদের মতন করে তারা বাংলাদেশ হ্যাঁ, ব্যাংকের গাইডলাইন অলরেডি অনুযায়ী যেমন আমাদের অনুমতি নেবে। ব্যাংকেরও ১২০ জনকে কিন্তু ট্রেন আপ করা ট্রেন হয়েছে আপ করা এবং হয়েছে। আমরা সার্টিফাইড। আমরা হুম। এই মিশনের কাজের জন্য সার্টিফিকেশন পেয়েছি এবং এরকম প্রত্যেকটা ব্যাংকই এগিয়ে আসছে। তারাও তাদের শখানেক লোককে ট্রেন আপ করছে। হুম। আস্তে, আস্তে কিন্তু হুম। এইভাবে করে যখন গভর্নমেন্ট অনুমোদন দেবেন, তখন হুম। কিন্তু এটা ফুল ফেইজ এ যাত্রা হয়ে যাবে। মানুষ নতুন করে প্রোডাক্টটাকে রোজ জানবে। আমি আজকে আপনাকে এবং শারমিন আপাকে বিশেষত, আপনাকে এবং শারমিন আপাকে বিশেষত একসাথে ডেকেছি আমার একটা ব্যক্তিগত অভিপ্রায়ের জায়গা থেকে। শারমিন আপা থাকলে ভালো হতো। আপনারা, আপনি, শারমিন আপা, আপনারা ক্যান্সার সার্ভাইভার। ব্যাংকিং এর মতন একটি জটিল পেশায় থেকে এরকম একটা রোগকে জয় করে আপনারা যে এখনো আমাদেরকে ব্যাংকার হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
অনেক মানুষ, অনেক ব্যাংকার মেয়ে ভুগছেন। আমাদের সতীর্থ কেউ কেউ মারাও গেছেন, আপনার ছন্দা আপার কথা যদি মনে থাকে। মারাও গেছেন। আপনি যে একটা এই ধরনের একটা ব্যাটেল জয় করলেন, আমি জয় করাই বলবো, জয় করলেন এবং সেই সাথে আপনার পেশাগত জায়গায়ও নিজের অবস্থান বজায় রাখলেন। এই লড়াইটা যদি আপনি আপনার যতটুকু বলা সম্ভব ততটুকু দর্শক শ্রোতাদের জন্য বলেন, তাহলে অনেক মানুষ হয়তো ইন্সপায়ার্ড হবে যে ক্যান্সার জয় করার মতন অসুখ যদি সেটা প্রাথমিক অবস্থায় জানা যায়, বোঝা যায় এবং চিকিৎসা করা যায়, এবং ক্যান্সারের জন্য জীবনের বাকি যেসব জিনিসপত্র আছে, কাজকর্ম বলি, আমরা চাকরি বলি, সবকিছু সবসময় হ্যাম্পার হবে এরকম কোনো নির্দিষ্ট বক্তব্য নেই। আপনি আপনার লাইফস্টাইল এবং আপনার মানসিক শক্তি দিয়ে কিভাবে এই জিনিস জয় করেছেন যদি আমাদের জন্য একটু ছোট করে বলেন। আমার জার্নিটা শুরু আসলে ২০১৬ থেকে। আমার জানা ছিল হুম, না আমি কিভাবে আক্রান্ত হয়েছি। আমার ডিজিজটা শুরু হয় আমার গলা থেকে। ১ম হুম, এ আমার একটা আ পেটে সমস্যা ছিল। আমার অনেক বড় একটা অপারেশন হয় ২০১৬ তে। প্রায় ৮.৫ ঘন্টার অপারেশন। এবং হুম, আমি তখনও জানতাম যে আমি ফিরে আসবো কিনা ডাক্তাররাও ডাউটফুল ছিল। হুম, ওটা আমার আলাদা একটা ইস্যু ছিল। ওটাই চেকআপ এ থাকতাম আমি সবসময় রিভিউতে যেতাম ইন্ডিয়াতে আমার ট্রিটমেন্ট চলছিল। তার ৬-৭ মাসের মাথায় আমি আবার অসুস্থ হতে শুরু করি। পরে হুম, আমার গলার এখানে ৭ টা টিউমার পাওয়া যায় আমার থাইরয়েড গ্ল্যান্ড এর মধ্যে যেখানে টিস্যুতে ক্যান্সারের একটা পাওয়া যায় এবং আমার বছর দেড়েক আমার ওরাল কিমোর একটা মেডিসিন চলেছিল। হুম, 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 তো জার্নিটার ক্ষেত্রে বলার যেটা ১ম সেটা হচ্ছে হায়াত মউত আসলে আল্লাহর দান। হুম, আল্লাহ কাকে কতটুকু বাঁচাবেন সেটা তো তারই নির্ধারিত। কিন্তু আমরা যেইটুকু সময় বাঁচি আমার মনে হয়েছে যে চেষ্টাটা অনেক বড়। হুম, হুম, একটা অসুখ আমি তো মরে যেতেই পারি। সেটা হুম, প্রতিদিনই কেন মরব? যেটুকু সময় আছি ওইটুকু সময় একটু ভালো থাকার জন্য আসলে ডাক্তাররাও তো গাইড করেন যে আপনি এভাবে চলুন। আমি যদি ১ম এই হেরে যাই, না আমার আর কিছুই হবে না। আমি তো শেষ। তাহলে কিন্তু সত্যিই আমি শেষ। আর উঠে দাঁড়াবার কিছু থাকে না। কিন্তু যদি মনে হয়, আচ্ছা আমার হাতে কতটুকু সময় আছে যখন জানি না, ওইটুকু সময়ে আমি একটু দাঁড়াবার চেষ্টাই করি না। একটু ভালো থাকার জন্য কিছু নিয়ম নীতি, কিছু ওষুধ, নিজেকে সবচেয়ে বড় হচ্ছে মানসিকভাবে শক্ত রাখা। ওই টার্মটাতে যেই জিনিসটা হয় কেমো নেওয়ার পরে আপনারা সবাই জানেন যে মানুষের চুল পড়ে যায়, ভ্রু পড়ে যায়। আমার যেমন ভ্রু, পশম, চোখের পাপড়ি এগুলো সব পড়ে গেছিল এবং আমি অনেক বছর কিন্তু আয়নার দিকে তাকাতে ভয় পেতাম। বীভৎস একটা চেহারা রাখতো। আমি হেজাব পড়তাম কারণ তখন আমার মাথায় হতো এবং আপনি একদিন আমার হেজাব টান দিয়ে খুলে ফেলেছিলেন। যে আমার গলায় ঘা হয়ে গেছিল অনেকগুলো। হুম, আমি হুম, হুম, ওটাকে ঢেকে রাখতাম। হুম, হুম, ওটাকে ঢাকার জন্য আরো আমার হেজাব থাকতো। আপনি একদম টান দিয়ে খুলে ফেলেছিলেন যে, "না, ঢাকার না, এটাকে খুলে আগে সুস্থ হওয়াটা জরুরি। হুম, হুম, লুকানোটা জরুরি নয়।" তো ওই সময়টা আপনার কাছ থেকেও আমি অনেক সাপোর্ট পেয়েছি আপা। যে শক্ত হয়ে দাঁড়ানোটা। আমার হুম, হাসব্যান্ড আমার পাশে ছিলেন, এখনো আছেন। এটা আমার জন্য অনেক বড়। এই যে পাশের সঙ্গীটার একটা সাপোর্ট। হুম, মেয়েরা ওই জায়গাটায় কিন্তু অনেক সময় হেরে যায়। ওই হুম, সময় হুম, সঙ্গটা মানুষ ছেড়ে যায়। হুম, আমি ওই দিক থেকে সত্যিই মানে আল্লাহর অনেক ব্লেসিংস যে আমি ওই সময় হাতটা ধরা পেয়েছি। আমার সঙ্গে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার সাহসটা ওই জুগিয়েছে। হুম, সেই দিক থেকে সবকিছু মেইনটেইন করে চলছি। আস্তে, আস্তে দেখলাম রিকভারি হচ্ছে। ডাক্তাররা আশ্বাস দিলেন। ধীরে, ধীরে শক্ত হয়ে দাঁড়ালাম। হ্যাঁ, এখনো আমাকে অনেক কিছু মেইনটেইন করতে হয় এবং এখনো আমি অনেক কিছু স্বাভাবিকতার মধ্যে কাটাতে পারি না। হুম, অনেক কিছু এধার-ওধার করে আমাকে চলতে হয়। হুম, কিন্তু তারপরেও আপা অনেক ভালো। অনেকের চাইতে অনেক ভালো। সবার কাছে একটাই যে ১ম এই যখন জানবেন আপনি কিছুতে আক্রান্ত, আগেই হেরে যাবেন না। দেখুন না আপনার জন্য ট্রিটমেন্টটা আছে কিনা। ডাক্তারের সাথে রোজ, এইটা কনসাল্ট কি করেন, আপনি ফ্যামিলির সাথে আপনি কি কনসাল্ট এটা করুন। বলতে চাইলেন যে শারীরিক কোনো অস্বস্তি যদি আপনার অনুভূত হয়, আপনার দ্রুত বেগে নিজের টেক একদম, কেয়ারটা নিজেই করতে হবে? এটাই তো আপনি একদম, বলতে চাইলেন? একদম। আমার আমার কেয়ার আপা আমাদের লাইনটা বাফার করছে রোজ। আপনি আটকে গেছেন। আপনাদের আ ইন্টারনেটের কি সমস্যা, না আমার ইন্টারনেটের সমস্যা আমি জানি না। আপনি একদম আটকে গেছেন। আপনি মনে হয় স্টুডিও থেকে বের হয়ে আবার ঢুকতে হবে। এই জাতীয় কিছু।
আমরা কথা বলছিলাম ব্যাংকার আফরোজ রোজের সাথে। আমরা এই পর্যায়ে কথা বলছিলাম, উনি একজন ক্যান্সার সার্ভাইভার, উনি কিভাবে ক্যান্সারের সময়টা পার করেছেন এবং ক্যান্সারকে জয় করেছেন সে বিষয়ে। ক্যান্সারকে আপাতত জয় করেছেন, ক্যান্সার সবসময়ের জন্য জয় হবে কিনা তা জানি না। উনি নিজে সেই ব্যক্তিগত লড়াইয়ের কথা আমাদের সাথে তুলে ধরছিলেন, কিন্তু আমাদের লাইনটা, আফরোজের লাইনটা বাফার করছিল দেখে আমরা শুনতে পাইনি। এই যে আফরোজ আবার ফিরে এসেছে। হ্যাঁ রোজ, আমরা যেটা বলছিলাম যে শারীরিক কোনো অস্বস্তি অনুভূত হওয়ার সাথে সাথে নিজের টেক কেয়ারটা নিজেকে করতে হবে, নিজেই নিজেকে একদম। নিয়ে যেতে হবে কারোর জন্য অপেক্ষা না করে। এবং আপনি যেটা বলছিলেন যে আপনি কর্মক্ষেত্রে সহায়তা পেয়েছেন, পারিবারিক ক্ষেত্রে সহায়তা পেয়েছেন, কেউ সহায়তা পান বা না পান, প্রথমে নিজে নিজের রোগটাকে অ্যাড্রেস করতে হবে। একদম। আদারওয়াইজ প্রাথমিক অবস্থায় যদি রোগ নির্ধারিত আমরা না কিন্তু হয়। নিজেদেরকে সবচেয়ে বেশি নেগলেক্ট করি, বিশেষ করে একদম। মহিলারা। হুম আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে সেরে যাবে, এটা হুম হতেই পারে, সেরে যাবে। হুম কিন্তু হুম সেরে যাওয়ার আগে একটু দেখা উচিত যে এটা কতটুকু সারার মতো, হুম 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 ওইটুকু নিয়ে আমার মনে এগিয়ে আছে নিয়ে রোজ, যেতে আপনি হবে। আপনি অনবরত মানে পেন কিলার খেতেন। হ্যাঁ, আমি প্রচুর আমি পেন আপ- কিলার। হ্যাঁ, আমি আপনাকে বলেছি যে রোজ এটা তো কোনো ভালো বিষয় না, আপনার ইয়ে করানো দরকার, আপনার একটা স্ক্রুটনি করানো দরকার, পরীক্ষা নিরীক্ষা টেস্টের মধ্যে দিয়ে যাওয়া দরকার আপনার কি হচ্ছে। আমার সেই দিনটা মনে আছে যেদিন আপনার 8.5 ঘন্টার মতন অপারেশন হলো ইন্ডিয়াতে। আমরা সবাই যে যার জায়গায় জাগ্রত বসা, এবং আমরা একদম। আপনার কোনো নিউজ পাচ্ছিলাম না। উম, দুলাভাই আমাদেরকে যখন জানালেন যে আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে রুমে, আপনাকে পোস্ট অপারেটিভ থেকে দিবে, ইট ওয়াজ এ রিলিফ রোজ, যে আমরা আমাদের রোজকে ফেরত পাচ্ছি আবার। হ্যাঁ। আর আপনার আপনি হিজাবের যে যে বিষয়টা ছিল, আহ হিজাবের যে বিষয়টা ছিল, আমার মনে পড়ে যে তুমুল গরম থাকতো, তাই না? এখনো ঢাকায় অনেক অনেক গরম গরম। থাকতো। হুম। গরমে আপনার এসব জায়গা ভিজে, এই জায়গা ঘা হয়ে গেল। তখন আমি আপনাকে বললাম যে রোজ, আগে তো যান বাঁচানো ফরজ, তারপর পর্দা। তখন আপনি ওটা খুলে ফেললেন, আমার মনে আছে বিষয়টা। ইট ওয়াজ এ নাইস জার্নি রোজ, আপনাদের সাথে আমার যে জার্নিটা হয়েছে দীর্ঘ বছর, একদম। আমরা আপা একসাথে কাজ মানে করেছি। আপনার সঙ্গে ওই জার্নিটা সত্যি খুব মেমোরেবল ছিল। আমরা অনেক আমরা মাস্তি খুব করতাম মজা কিন্তু অনেক করতাম, কাজও খুব করতাম। মজা করতাম, অনেক সেটাই। কাজও করতাম, অনেক এবং মাস্তি করতাম। সেটা সত্যিই মেমোরেবল ছিল আমাদের কাছে। এবং প্রত্যেকটা এবং মোমেন্ট কি আমরা এনজয় করেছি। কি আশ্চর্য রোজ, আমরা এত দুষ্টামি করতাম, এত মাস্তি করতাম, কিন্তু আমাদের ব্রাঞ্চ সবসময় ফার্স্ট সবকিছুতে। একদম। এ- সবকিছুতেই। এটা কিন্তু সব এটা কিন্তু সবার মুখে মুখে ছিল না, আমরা কিভাবে সব টার্গেট আজও অ্যাচিভ আছে। করতাম আজও বাকিতে। আছে। হুম। এবং সবাই জিজ্ঞেস কারণ করে আজও আমরা, যে আপনারা ওই সময়টা এমন করতেন। হ্যাঁ, আপনার আমরা যে তো একদম ফুটিংটা ফ্লেমে ছিল, থাকতাম। হুম, আপনার এলাকা ভিত্তিক যে ইয়েটা, চেনা জানাটা, ওইটা তো ওই ব্রাঞ্চের জন্য সত্যিকার অর্থে একটা ভয়ঙ্কর রকমের প্লাস পয়েন্ট। এমন একজন ব্যক্তি নাই যে আপনাকে চিনে না এবং আপনি যাকে চিনেন না। হ্যাঁ, আবার এখন তো লোকাল হয়ে গেছি এখানকার একদম। ঘরবাড়ি করে এখানেই লোকাল হয়ে গেছি। সবাই মনে করে আপনার বুঝি ওখানে জন্ম, তাই না রোজ? একদম। মানে মানে উনারাও ভুলে গেছে যে আমি আসলে এখানে ব্যাংকিং এর কাজেই এসেছিলাম ২০০৮ এ। কিন্তু উনারা ভাবেন আমি হয়তো ওখান থেকেই মানে বড় হয়েছি, born and brought up হয়েছি। আসলে তো সেটা না। তা না। আমার জার্নিটা হ্যাঁ। এই উত্তরার এখানে ২০০৮ থেকেই শুরু। হ্যাঁ, এই যে আমাদের এক ছোট বোন লিখেছে, ও মনে হয় আমাদের রুমির বোন। হ্যাঁ, ওর আইডির নাম হচ্ছে আধারে কুয়াশা, যাই হোক। সে লিখেছে আপনাদের দেখে আমার ব্যাংক জব ইচ্ছা ছিল। হ্যাঁ, আমরা এত মজা করতাম যে সবাই মনে করতো যে এটা চাকরি, বুঝি কোনো চাকরি না, বাট আমাদের প্রেশার ছিল, আমরা ওইটা অন্যভাবে ভেন্ট আউট করতাম। ভয়ঙ্কর রকমের একদম। প্রেশার ছিল, আছে, থাকবে। তখনও টার্গেট ছিল, তখনও প্রেশার ছিল এবং আমরা ওই হ্যাঁ। টার্গেট অ্যাচিভ করে ওই সময় অ্যাওয়ার্ডও পেয়েছি। হুম 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 তখনকার হুম তৎকালীন এমডির কাছ থেকে কিন্তু আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি। হুম এমডি এটাও চেয়ারম্যান একটা সমিতি বিশাল থেকে ব্যাপার। অ্যাওয়ার্ড যে পেয়েছে। অ্যাওয়ার্ডটা আজও ব্রাঞ্চে সাজানো। সেটা যে আমরা কাজ ওই অ্যাওয়ার্ডটা করার সময় পেয়েছি। যদি আনন্দ না থাকে রোজ, কাজের সময় যদি আনন্দ না থাকে, তাহলে তো কাজটা নিজের মতন করে করা যায় না, তখন প্রতিষ্ঠানকে ওন করা যায় না। প্রতিষ্ঠানকে ওন করার একটা ব্যাপার আছে, যে আমি যেখানে কাজ করছি, যেখান থেকে আমার রুটি রুটি হচ্ছে, সেখানকার মানুষ, সেখানকার পদ্ধতি এবং সেখানকার ভালো মন্দ সব যদি আমি নিজের মতো করে না দেখতে পারি, একটা সংসার যেভাবে দেখি কাজের জায়গাও তো সেভাবেই দেখতে হয়, ডিল না করি, তাহলে সেই জায়গায় তরক্কি হয় না। আমরা উন্নতি জিনিসটাকে বলি হচ্ছে তরক্কি হয় না। তবে কি হয় না। তো রোজ কাজটাকে দেখেন, আনন্দের সঙ্গে নিতে হবে। 40 মিনিট কথা বললাম, আয়ার আমনে 40 মিনিট কথা কই হালাইলাম, আঙ্গো আফা কিন্তু আয় তো হাইল না।
না ওই টেকনিক্যাল জটিলতায় আবার আটকাই গেছে। আমরা তাতে কোনো অসুবিধা নেই। আমরা আজকে মানে আপাকে ছাড়া প্রোগ্রামটা করতে বাধ্য হইলাম টেকনিক্যাল জটিলতায়। ওটা সারায় উঠলে হ্যাঁ, আপা তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে নেক্সট দিন জয়েন করবেন। আপাতত নিয়ে আবার প্রোগ্রাম করতে হবে। আপনার সাথে কথা কইলাম, ভালো লাগলো আপনার সাথে কথা বলে রোজ। আমরা দীর্ঘদিন একসাথে সহযাত্রী ছিলাম, সহকর্মী ছিলাম এবং এখনো মনের যোগাযোগে আমরা একে অন্যের সাথে যুক্ত আছি। আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখলেন, শুনলেন, আপনারা হয়তো ভেবেছিলেন ব্যাংকিং এর কোনো খুব জটিল বিষয় নিয়ে আলোচনা করব, যে না প্রোডাক্টটা আমরা তো ব্যাংকিং আড্ডা, থেকে আসছে ব্যাংকিং গল্প তো আসছে হবেই সে কিন্তু আড্ডা। সেটা খুব একটা জটিল কোনো প্রোডাক্ট না। ব্যাংকের নরমাল প্রোডাক্টের মতোই ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে এই প্রোডাক্টটা নিয়ে আসছে একই আমব্রেলার নিচে। গ্রাহকরা যেন ওয়ান স্টপ সার্ভিস পেতে পারে সেজন্য এটা বাংলাদেশ ব্যাংক এবং বীমা কোম্পানিগুলোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যাংকিং ডিস্ট্রিবিউশন চ্যানেলে যেন ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্ট দ্রুত মানুষ পেতে পারে সেজন্য এই ব্যবস্থা। আমাদের মূল আলোচনার বিষয় ছিল এটাই। এবং সেই সাথে আমরা একজন ব্যাংকার যিনি প্রায় 21 বছর যাবৎ ব্যাংকিং করছেন এবং একই ব্যাংকে তার একই জীবনের ছোট ব্যাংকে ছোট 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 জিনিস জানতে পারলাম। ব্যাংকিং আমাদের কাছে খুব আগ্রহের একটা পেশা এবং ভালোবাসার পেশা। আপনাদের সাথে সেজন্যই আমরা এই জিনিসটা শেয়ার করেছি। আগামীতে ব্যাংকিং নিয়ে আমাদের আবার আলোচনা হবে এবং আমরা জানি খুব ইনশাল্লাহ। ইন্টারেস্টিং আলোচনা হবে ব্যাংকিং নিয়ে। একদম। যারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে বলার জন্য অনুষ্ঠানে। রোজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাকেও আসার ধন্যবাদ জন্য। আপা, ভালো থাকবেন। দেখা হবে। জি, আসসালামু আল্লাহ আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।